প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল কিছু পয়েন্ট নারেশন নিয়ে। আমরা যারা অষ্টম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করি, মোটামুটি সবারই নারেশন সম্পর্কে ধারণা আছে। তথাপিও আমাদের কিছু সমস্যা থেকেই যায়। সো আজকের এই সমস্যাকে সমাধান করার প্রচেষ্টাই আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছি আজকের মূল টপিকের বিষয় হচ্ছে নারেশন। আমরা প্রত্যেকেই এই বিষয়টির সাথে পরিচিত। নারেশন কম বেশি মোটামুটি সবাই এই গ্রামাটিক্যাল পয়েন্টে একটু ঘাটাঘাটি করে শেখার চেষ্টা করে, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টই এই বিষয়টা তেমন বেশি বুঝে না। তো আজকের ভিডিওটা তাদের জন্য করা হচ্ছে যারা একেবারেই দুর্বল, বেসিক যে নারেশনের কাজগুলো আছে তারা যেগুলো বুঝে না তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। আর যারা বুঝে বা যারা পারে তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে যারা পারে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তো কথা না বলে আমরা শুরু করি নারেশন সম্পর্কে। নারেশন বাংলা হচ্ছে উক্তি, অর্থাৎ আমরা যখন কোনো কথাবার্তা বলি তখন বাংলাতে তাকে বলা হয় উক্তি। তাহলে নারেশন কাকে বলে? এখানে দেওয়া আছে, দেখুন যে বক্তা যাহা বলে তাই নারেশন বা উক্তি। অর্থাৎ একজন ব্যক্তি যাহা বলে তাই একটি বক্তব্য বা নারেশন বা উক্তি হয়। নারেশন কত প্রকার? নারেশন হচ্ছে দুই প্রকার। এক নাম্বার দেওয়া আছে আমার ডাইরেক্ট নারেশন, দুই নাম্বার ইনডাইরেক্ট নারেশন। একটি নারেশনের দুটি অংশ থাকে, অর্থাৎ দুটি পার্ট থাকে। প্রথম অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর দ্বিতীয় অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন আমরা যাই যে ডাইরেক্ট নারেশন কাকে বলে। ডাইরেক্ট নারেশন হচ্ছে যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সেই ভাষায় ব্যক্ত করা হয় তাকে ডাইরেক্ট নারেশন বলে। ইহাকে ইনভার্টেড কমাস এর ভিতরে রাখা হয়। ইনভার্টেড কমাটাও আমাদেরকে চিনতে হবে। উপরের যে সেন্টেন্সটা দেখুন দেওয়া আছে, এক্সাম্পলটা রাকিব সেড টু মুক্তার, এখানে একটু ফলো করে দেখুন উপরে এই যে ডব্লুর আগে দেখুন একটা ইনভার্টেড কমা দেওয়া আছে, এবং প্রশ্নবোধকের উপরে দেখুন এখানে একটা ইনভার্টেড কমা দেওয়া আছে। এগুলোর বলা হয় ইনভার্টেড কমা। আর বক্তা যখন বক্তব্য বলে তখন তার বক্তব্যটাকে সেই ইনভার্টেড কমার ভিতরেই রাখা হয়। ইনভার্টেড কমা এর ভিতরে অংশে বক্তা তার বক্তব্য বা উদ্ধৃতি করে থাকে, আর একে রিপোর্টেড স্পিচ বলে। বক্তার বক্তব্যের বাইরে ভার্বকেই রিপোর্টিং ভার্ব বলে, অর্থাৎ আগের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর পরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনডাইরেক্ট নারেশন কাকে বলে? যখন কোনো কথাকে পরিবর্তন করে সে ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে ইনডাইরেক্ট নারেশন বলে। এখন প্রশ্ন আসতে পারে যে নারেশন যদি আমি শিখতে চাই আমাকে কি কি জানতে হবে? আমাদের দেশে বা আমাদের সোসাইটির স্টুডেন্টস গুলা নারেশন না পারার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে তারা যে বেসিক যে গ্রামার গুলো আছে এ সম্পর্কে তারা ততটা সচেতন নয়। যেমন নারেশন যদি তুমি
যে সমস্যাটা আছে সেই সমস্যাটা তুমি যদি সলভ করতে চাও তাহলে তোমাকে প্রথমেই এখানে 4টা বিষয় তোমাকে আরো ভালোভাবে জানতে হবে। এর 6টা অপশনই কিন্তু তোমার গ্রামার। তাহলে দেখো তুমি একটা গ্রামার অংশ অর্থাৎ একটি গ্রামার অংশ নেরেশন যদি তুমি আনসার করতে যাও তাহলে তোমাকে আরো 3 থেকে 4টি গ্রামার অংশ ভালো করে তোমাকে জানতে হবে। প্রথমত তোমাকে জানতে হবে সেন্টেন্স চেনার উপায়, অর্থাৎ বক্তা যখন বক্তব্য বলে তখন সে কোন সেন্টেন্সে তার কথাগুলো বলতেছে, তার বক্তব্যটা পেশ করতেছে, তোমাকে সেটা আগে নির্ণয় করতে হবে। আমরা ধাপে ধাপে প্রত্যেকটার উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। 2 নম্বরে সেন্টেন্সের পরিবর্তন, অর্থাৎ একটা সেন্টেন্স কিভাবে দেওয়া আছে তারপরে সেই সেন্টেন্সটাকে আমাকে কিভাবে পরিবর্তন করতে হবে। 3 নম্বরে দেওয়া আছে পার্সন পরিবর্তন, অর্থাৎ ব্যক্তি পরিবর্তন করতে হবে। 4 নম্বরে দেওয়া আছে আমার টেন্স বা ভার্ব পরিবর্তন। এখন আমরা আসি সেন্টেন্স কেন গুরুত্বপূর্ণ, কেন এটা আমার চিনতে হবে। সেন্টেন্স চিনার উপায়, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি যারা ষষ্ঠ শ্রেণী থেকে পড়ে আসছি যে সেন্টেন্স 5 প্রকার গঠন অনুসারে। তার বাইরেও কিছু সেন্টেন্স আছে যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর বেসিক যে সেন্টেন্সগুলো আমরা পড়ি বা জানি সেগুলো হলো 5 প্রকার। এর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার উপায় হলো বাক্যের প্রথমে তোমার থাকবে সাবজেক্ট, যেমন তানবীর আনাম ইজ মাই সন। এখানে তানবীর হচ্ছে বা তানবীর আনাম হচ্ছে সম্পূর্ণটাই সাবজেক্ট। 2 নম্বরে দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা, বাক্যের প্রথমে থাকবে ডব্লিউএস কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব প্রথমে থাকলে শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর প্রশ্নবোধক চিহ্ন দ্বারা বোঝা যায় যে এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে, দেন হোয়ার আর ইউ গোইং, তুমি কোথায় যাচ্ছ। এটা হচ্ছে আমার একটা ডব্লিউএস কোয়েশ্চন এবং শেষে আমার দেওয়া আছে একটা প্রশ্নবোধক চিহ্ন। আর এখানে দেন দেওয়া আছে আর ইউ ইটিং, এখানে আর হচ্ছে আমার অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা টু বি ভার্ব যাই বলো, শেষে আমার দেওয়া আছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ফ্রম, অর্থাৎ ভার্বের প্রথম রূপ ডোন্ট বা নেভার প্লাস প্রেজেন্ট ফ্রম, প্লিজ, কাইন্ডলি, লেট মি, অর্থাৎ এই সমস্ত বাক্যগুলাই ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমেই থাকবে। যেমন সে ইট, ইহা দেখো, ঠিক আছে, কল দেয়ার, প্লিজ সিট ডাউন। 4 নম্বর হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় একদমই সহজ, বাক্যের প্রথমে থাকবো মে, তারপরে বাকি সব থাকবে, তারপরে শেষে একটা ফুল স্টপ থাকবে। এন্ড ফাইনালি আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় সহজ, আমার বাক্যের প্রথমে থাকবে ডব্লিউএস কোয়েশ্চন, এ এন্ড বা হাউ, এক্সিটিভ প্লাস হুররে বা এলাস ইত্যাদি থাকবে এবং শেষে একটা এক্সক্লেমেটরি চিহ্ন আমার অবশ্যই থাকবে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন আসি যে কেন আমার সেন্টেন্সটি চিনতে হবে বা কেন সেন্টেন্স চেনার অত গুরুত্ব। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, দেখুন যে রাকিব সেড টু মুক্তার, রাকিব মুক্তারকে বলল, কি বলছে আমরা জানি না। পরবর্তী সেন্টেন্সে দেওয়া আছে হোয়ার আর ইউ গোইং, তুমি কোথায় যাচ্ছ। এখন যদি আমি এই কাজটা করতে যাই, অর্থাৎ এটা আমার আছে এখানে ডাইরেক্ট, আমি যদি ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করতে চাই তাহলে আমাকে পরিবর্তন করতে হবে এই যে রিপোর্টিং ভার্বের যে কাজটা, এই যে সেট, এই সেটটা আমাকে পরিবর্তন করতে হবে। এই সেটটা আমাকে কিসের ভিত্তিতে, অর্থাৎ কিসের উপর নির্ভরশীল করে আমাকে এই সেটটা পরিবর্তন করতে হবে। আমাকে রিপোর্টের স্পেসটা আগে দেখতে হবে যেটা আমার কোন সেন্টেন্সে পড়ছে।
সেই সেন্টেন্স অনুযায়ী আমার এখানে সেটটা পরিবর্তন করতে হবে। তো আমরা চলুন আগে সেট পরিবর্তন ও সংযোগক যোগ কিভাবে এই সেটটা পরিবর্তন করবেন এবং যে ইনভাইটেড কমা আছে তার পরবর্তীতে সংযোগক যোগ করবেন। এখানে দেওয়া আছে আমার ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। তাহলে 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স ডাইরেক্টে থাকবে আমার সেট, তবে তুমি ইনডাইরেক্ট করার সময় কি আনতে হবে? টোল্ড। টোল্ড আনতে হবে এবং ইনভাইটেড কমা যে দেওয়া আছে এই ইনভাইটেড কমার পরিবর্তে আসবে সংযোগক হিসেবে দ্যাট। তারপর আমরা যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি সেট থাকে তাহলে আমাকে ইনডাইরেক্ট করার সময় আনতে হবে আস্কড এবং যে ইনভাইটেড কমা দেওয়া আছে তার পরিবর্তিত হবে ইফ। যদি বাক্যে ডব্লিউএস কোয়েশ্চন থাকে তাহলে ডব্লিউএস কোয়েশ্চনই হবে, অর্থাৎ যদি ইন্টারোগেটিভ বক্তব্যটি ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে শুরু হয়, যেমন হু, হোয়ার, হোয়াট, হোয়াই এই ধরনের শব্দ দিয়ে যদি শুরু হয় তখন সংযোগক ইফ বসবে না, তখন সংযোগক হিসেবে আমার ডব্লিউএস কোয়েশ্চনই দিতে হবে। 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সেটের পরিবর্তিতে কখনো আমার আসে অর্ডার। অর্ডার কোন সময় আনতে হবে? যখন বাক্য দ্বারা, অর্থাৎ যদি আদেশ বোঝায়, যদি বাক্য দ্বারা আমাকে আদেশ বোঝায় তাহলে আনতে হবে সেটের পরিবর্তিতে অর্ডার এবং সংযোগক হিসেবে আসবে টু। অথবা অ্যাডভাইস। অ্যাডভাইস কোন সময় আনতে হবে? যদি উপদেশ বোঝায় এবং ইনভাইটেড কমার পরিবর্তে আনতে হবে টু অথবা নট টু। তারপর আনতে হবে রিকোয়েস্ট। রিকোয়েস্ট কোন সময় আনতে হবে? যদি অনুরোধ বোঝায়, অর্থাৎ বাক্য দ্বারা যদি অনুরোধ বোঝায় তাহলে সেটের পরিবর্তিতে আমাকে দিতে হবে রিকোয়েস্ট এবং ইনভাইটেড কমার পরিবর্তিতে দিতে হবে টু। এবং সেটের পরিবর্তে আনতে হবে প্রপোজ অথবা সাজেস্ট। আমাকে কোন সময় সাজেস্ট বা প্রপোজ আনতে হবে? যদি প্রস্তাব বোঝায়, আর ইনভাইটেড কমা পরবর্তীতে দিতে হবে সংযোগক দ্যাট। 4 নাম্বার আছে আমার অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে সেটের পরিবর্তিতে আসবে ফেট বা উইশড, যদি বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় এবং ইনভাইটেড কমা পরিবর্তিতে হবে দ্যাট। ফাইনালি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স সে যখন সেট থাকবে, অর্থাৎ ডাইরেক্ট ও ইনডাইরেক্ট করার সময় আনতে হবে এক্সক্লেমেট জয়। কোন সময় আনতে হবে এক্সক্লেমেট জয়? যদি আনন্দ বোঝায়, অর্থাৎ বাক্য দ্বারা যদি আনন্দ বোঝায় তাহলে আনতে হবে এক্সক্লেমেট জয়। ইনভাইটেড কমার পরিবর্তে আনতে হবে দ্যাট। তারপরে সেট আনতে হবে এক্সক্লেমেট সরো, যদি বাক্য দ্বারা দুঃখ বোঝায়, আর ইনভাইটেড কমা পরিবর্তে দিতে হবে দ্যাট। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সেন্টেন্সটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি সেই সেন্টেন্সগুলো ভালোভাবে না ধরতে পারেন তাহলে এই যে সেটের পরবর্তী যে ওয়ার্ডগুলো পরিবর্তন করতে হবে আপনাকে, সেটা আপনার পক্ষে কোনোভাবে সম্ভব হবে না যদি আপনি সেন্টেন্সটা নাই ধরতে পারেন। যেমন আমরা একটু আগে যাই, একটা এক্সাম্পল দিয়েছিলাম যে রাকিব সেড টু মুক্তার। হট করে আপনাকে একটা সেন্টেন্স দেওয়া হলো, কিন্তু আপনি এই যে বাক্যটা দেওয়া আছে রিপোর্টেড স্পেসটা, এটা কোন স্পেসে আছে আপনি সেটা ধরতে পারতেছেন না, তখন আপনি এই সেটটা কিভাবে পরিবর্তন করবেন? তা আমরা একটু আগে জেনে আসছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চিহ্নের উপর থাকবে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেটের পরিবর্তে আমাকে আনতে হবে আস্কড। তাহলে আমরা এখানে উত্তরটা বসে দিতে পারি। উত্তরটা হবে রাকিব ASKED আস্কড কাকে জিজ্ঞাসা করছে? মুক্তার। তাহলে মুক্তার। সংযোগের আমাকে কি দিতে হবে? যেহেতু আমাকে বলা হচ্ছে যে সংযোগটা দিতে হবে ইফ, কিন্তু যদি বাক্যে ডব্লিউএস কোয়েশ্চন থাকে তাহলে আমাকে দিতে হবে ডব্লিউএস কোয়েশ্চন। তাহলে হোয়ার কি ডব্লিউএস কোয়েশ্চন নয়? অবশ্যই হোয়ার একটি ডব্লিউএস কোয়েশ্চন, অতএব আমার এখানে সংযোগটা দিতে হবে ডব্লিউএস কোয়েশ্চন হোয়ারে। তার আমরা এখানে বসে দেবো হোয়ার, WHERE হোয়ার,
এখন আমাকে পার্সন পরিবর্তন করতে হবে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তখন আবার এখানে ফিরে আসবো। এখন আমরা যাই পার্সন পরিবর্তন। তাহলে পার্সন পরিবর্তনটা কি? অর্থাৎ একটা বক্তব্য বা কোনো ব্যক্তি যখন কথা বলে তখন সে কোন ধরনের ব্যক্তি সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যেমন ফার্স্ট পার্সন, আমরা ফার্স্ট পার্সন চিনি আই এবং উই। এই ফার্স্ট পার্সন কিভাবে পরিবর্তন করতে হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার। তাহলে রিপোর্টিং ভার্ব অর্থাৎ ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। 2 নাম্বার সেকেন্ড পার্সন ইউ। সেকেন্ড পার্সন ইউ রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন নেই। এখন আমরা যাই উদাহরণটা। যেমন এখানে দেওয়া আছে যে ইউ কি পার্সন? ইউ হচ্ছে এখানে আমার সেকেন্ড পার্সন। তাহলে আমরা জানি সেকেন্ড পার্সন কাকে ধরবে। এখানে দেওয়া আছে দেখুন যে সেকেন্ড পার্সন অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে জানি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এই বাক্যের অবজেক্ট কেটা? এই বাক্যের অবজেক্ট হচ্ছে মুক্তার। তাহলে ইউকে কাকে ধরবে? এই ইউকে ধরবে মুক্তার। যেহেতু মুক্তার একজন ছেলে মানুষ, ওই জন্য এখানে আমার হি, সরি স্পেস দিয়ে দিই, হি। ওকে, আর তারপর আমরা দেবো টেন্সর। আমরা আবার সেখানে সেই সেন্টেন্সটাতে ফিরে আসবো। এখন আমরা যাই পার্সন। আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। 4 নম্বরে আমরা যাবো আছে ভার্ব বা টেন্সের পরিবর্তন। এখানে দেওয়া আছে ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। টেন্সটা অনেকের কাছে একটা কঠিন মনে হয়, অনেক স্টুডেন্টই মনে রাখতে পারে না। সেজন্য আমি একটা সহজ পদ্ধতি অবলম্বন করছি। এটা আমার যুক্তি মতে বা আমি আমার মতো করে তৈরি করেছি। আপনি ইচ্ছে করলে আপনি নিজের মতো তৈরি করে নিতে পারেন, বা ইচ্ছে করলে খাতায় নোট করে নিতে পারেন। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট ভার্বের প্রথম রূপ বা ভার্ব প্লাস এস বা এস থাকলে ডাইরেক্ট করার সময় আনতে হবে ফার্স্ট ইনডেফিনিট অর্থাৎ ভার্বের 2 নাম্বার রূপ। অর্থাৎ ভার্বের প্রথম রূপ থাকলে করতে হবে ভার্বের 2 নাম্বার রূপ। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ থাকলে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ এর। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ থাকলে করতে হবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন বা হ্যাজ বিন তাহলে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন। আর ফার্স্ট ইনডেফিনিট টেন্স ভার্বের 2 নাম্বার রূপ হলে করতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স ভার্ব হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ ওয়্যার থাকলে করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন। আর ফিউচার টেন্সের নো চেঞ্জ, অর্থাৎ ফিউচার টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা যাই ওয়ার্ড পরিবর্তন। এই ওয়ার্ড পরিবর্তন সব বলতে গেলে আমাদের সময় লাগবে না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে এখানে এই শব্দগুলো ভিডিও থেকে খাতায় নোট করে রেখে দিতে পারো। এখন আমরা যাই যে আগের এক্সাম্পলটাতে কি দেওয়া ছিল এখানে। এখন দেখেন আমার কি দেওয়া আছে, এই যে সেন্টেন্সটা দেওয়া এখানে আমার দেওয়া আছে আর। তাহলে আমরা কি শিখে আসছি, যখন এম ইজ আর থাকবো অর্থাৎ এখানে দেওয়া আছে এম ইজ আর, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন এম ইজ আর থাকবো তখন তোমাকে করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ এবং ওয়্যার, যে কোনো একটা দিতে হবে। তাহলে আমরা এখানে কি দিব, দেখো আমরা এখানে দেওয়া আছে ওয়াজ ওয়্যার, তাহলে এখানে দেওয়া আছে আর, আমাকে দিতে হবে এখানে ওয়াজ। তাহলে আমি কিন্তু দিলাম ডব্লিউ এ এস ওয়াজ, দিয়ে বাকি শব্দতে দেবো এখানে গুণ, জি ও আই এন জি। আর কোনো পরিবর্তন নাই, বাস এটা আমার কাজ শেষ। এখন আমরা যাই
যে পরিবর্তন হয় না, অর্থাৎ কিছু কিছু শব্দগুলো আছে যে শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কিছু বাক্য আছে এরকম যে বাক্যগুলোর কোনো বর্তমান রূপ, অতীত রূপ বা ভবিষ্যৎ রূপ নাই, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট একই কথা। কিন্তু এই বাক্যগুলা কিছু কিছু ওয়ার্ড আছে পরিবর্তন করা যায় না, যেমন উড। উড পরিবর্তন হয় না, ক্ষেত্রে কুডও হয় না, শুডও হয় না, মাইডও হয় না। কিন্তু উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়, শুড শেল থাকলে শুড হয়, মে থাকলে মাইট হয়। কিন্তু এই শব্দগুলো থাকলে আর কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে কিভাবে আমাদেরকে সেন্টেন্সটা চিনতে পারবো বা সেন্টেন্সটা কিভাবে চেনা যায়। ডাইরেক্ট এখানে কবির সেড টু শাওন, কবির শাওনকে বলল, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখছি। ইনডাইরেক্ট করছে দাও, কবির টোল্ড শাওন দ্যাট হি রোট এ লেটার। এখানে এক নম্বর দিচ্ছে সেন্টেন্স চেনার উপায়। আমি কিভাবে চিনবো এই যে সেন্টেন্সটা, এটা আমার কি সেন্টেন্সে আছে, যে আই রাইট এ লেটার। এখানে দেওয়া আছে তো সেন্টেন্সটি অ্যাসার্টিভ। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তখন সেটের পরিবর্তে আমাকে আনতে হবে টোল্ড। আমরা এখানে টোল্ড চলে আসছে। তারপর দেওয়া আছে আমার এখানে সেন্টেন্সের পরিবর্তে টোল্ড, অর্থাৎ সেন্টেন্স এর পরিবর্তে এখানে যে সেট আছে সেটার পরিবর্তে আনা হয়েছে এখানে টোল্ড, আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। 3 নম্বরে পার্সন পরিবর্তন। তাহলে এখানে আই কি পার্সন? ফার্স্ট পার্সন। আই কাকে ধরবে? কি ধরবে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কবির। দেখেন বলা আছে পার্সনের পরিবর্তন আই ফার্স্ট পার্সন, সাবজেক্ট কবির, তাই হি হয়েছে। 4 নম্বর ভার্বের পরিবর্তন, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়েছে। এখানে রাইট 1 নম্বর রূপ হয়ে গেছে, কেমন হলো 2 নম্বর রূপ। বিদ্রোহ সেট ফার্স্ট টেন্স এর স্থানে, অর্থাৎ এখানে আমার সেট ফার্স্ট টেন্সেরই স্থানে, অর্থাৎ সেট যে কথাটা বললাম একই দুইটা ভার্ব। সে, শেল বা উইল প্রেজেন্ট ফিউচার হলে সাইন ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে একটা ভিন্ন নিয়ম, যারা কমিয়ে। প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমার কমেন্ট বক্সে আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।